জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি আজ। রমনার বটমূলে বোমা হামলার রায় আজ। আদালত চত্বরেই পুলিশের ফোনে কথা বলছেন আসামি। এজলাসে আনা নেয়ার পথে অবৈধ সুযোগ, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা। বন্ধ ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজ। এবং কাল নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর। বন্দরেও ব্যস্ততা। স্বাগত। এখন বাণিজ্যপুর আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি শুরু হচ্ছে। আর হাইকোর্টে ঘোষণা করা হবে রমনা বটমূলে বর্ষবরণে বোমা হামলা মামলার রায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানি শুরু হচ্ছে, এর বিস্তারিত জানাবেন। শম্পা, জামায়াত ইসলামীর নিবন্ধন হাইকোর্টের রায় বাতিল হয়ে যায় 2013 সালে। এরপরে এটি আপিল করা হয়, আপিলও নিবন্ধন বাতিল করে দেওয়া হয়। এরপরে যে রিভিউ আপিলটি করা হয় সেই রিভিউ আপিলের শুনানি হয়নি। সে বিষয়ে জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পেতে যে আবেদনটি করা হয় সেই আবেদন আজকে দিনের কার্যতালিকা রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এটি শুনানি হচ্ছে। এবং এই জামায়াত ইসলামের নিবন্ধন বাতিলের সাথে সাথে 2016 সালে সুপ্রিম কোর্টের একটি রেজুলেশন হয়েছিল যে দাড়িপাল্লা যে প্রতীক জামাতের, সেই দাড়িপাল্লা প্রতীক বাতিল করে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার একটি রেজুলেশনে। সেই সিদ্ধান্তটিও বাতিল চেয়ে গতকালকে আবেদন করা হয়েছে, সেটির উপরে আজকে শুনানি হবে। একই সঙ্গে জামাতের নিবন্ধন এবং দাড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার যে বিষয়টি, সেই বিষয়ে দুটি বিষয় আজকে আপিল বিভাগে শুনানি হবে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে। 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা যেই কারণ দেখিয়ে দাড়িপাল্লা প্রতীকটি বাতিল করেছিলেন, তারা রেজুলেশন বলেছিলেন যে যেহেতু আদালতের ন্যায় বিচারের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, এ কারণে এই মনোগ্রামটি শুধু আদালত ব্যবহার করতে পারবে, আদালতের প্রতীক হিসাবে এটি ব্যবহৃত হবে। এটি কোনো রাজনৈতিক দল বা কোনো সামাজিক বা অন্য কোনো সংগঠন এই প্রতীক দাড়িপাল্লা ব্যবহার করতে পারবে না। এই রেজুলেশনের ভিত্তিতেই মূলত 2016 সালে প্রতীকটি বাতিল করেছিল নির্বাচন কমিশন এবং একই সাথে 2013 সালে হাইকোর্টের রায়ের ভিত্তিতে জামাতে নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন। সেই দুটি বিষয় ফিরে পাওয়ার জন্য তাদের যে আবেদন, সেই আবেদনের উপর আগেও শুনানি হয়েছে, আজকে আবার শুনানি চলছে। একই সঙ্গে রমনার বটমূলে 2001 সালের বর্ষবরণে যে বোমা হামলা হয়েছে, সেই বোমা হামলায় 10 জন নিহত হয়েছেন, হতাহত হয়েছেন অনেকে। এই মামলাটি 2014 সালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে রায় হয়। সেই রায়ে মুফতি হান্নান হরকাতুল জিহাদ নেতা, তিনি সহ 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং 6 জনকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। সেই ডেথ রেফারেন্স এবং জেল আপিলের শুনানি অনেকবার হাইকোর্টে এসেছে, প্রায় 400 বার হাইকোর্টের কার্যতালিকা আসলেও এই শুনানিটি নিষ্পত্তি করা হয়নি। এবার এই কিছুদিন আগে এটি শুনানি করে রায়ের জন্য আজকে রাখা হয়েছে। এর আগে রোববার দিন রায় ঘোষণা শুরু হয়, সেদিন আংশিক রায় ঘোষণা হয়েছে এবং পুরো রায় শেষ করার জন্য আজকের দিন ঠিক করা হয়েছে। এবং এই মামলায় যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন আসামি ইতিমধ্যেই কারাগারে তারা মারা গেছেন এবং মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলা মামলায়। এই কারণে এই মামলা থেকে তিনি বাদ পড়বেন। একই সাথে এই মামলার 2 জন যাবজ্জীবন প্রাপ্ত আসামি মাওলানা আব্দুল হাই এবং মাওলানা আব্দুর রৌফ, এই 2 জন তারা কারাগারে মৃত্যুবরণ করেছেন। এই তথ্যটি আদালতকে জানানো হয়েছে। সব মিলিয়ে যে আসামিরা বেঁচে আছেন তাদের বিষয়ে এখানে রায় হবে এবং যারা ইতিমধ্যে মারা গেছেন এবং যাদের ফাঁসি কার্যকর হয়েছে তাদের বিষয়টি বাদ দেওয়া হবে। এবং এই দুটি বিষয় আজকে দিনের কার্যতালিকা আলোচিত রয়েছে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া যাবে। শম্পা। আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান। খোদ পুলিশের ফোনে কথা বলছেন আসামি, তাও আবার আদালত প্রাঙ্গণেই। জুলাই অভ্যুত্থানের 8 মাস পেরোলেও এখনও বেপরোয়া আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। কারাগার বা থানা থেকে এজলাসে নিয়ে আসার পথেই আসামিরা পাচ্ছেন নানা অবৈধ সুযোগ। আরও জানাচ্ছেন মশিউর অনিক। ন্যায় বিচারের সর্বোচ্চ মঞ্চ বিচারালয়। এই মঞ্চে আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে হয় সত্য মিথ্যার ফয়সালা।
কিন্তু ন্যায় বিচারের সেই মঞ্চে হাজিরাকালে অভিযুক্তদের বিশেষ কিছু সুবিধা দিচ্ছে একটি চক্র। বলতে পারো আমার কর্তৃপক্ষকে জিজ্ঞেস করো, আমরা ফোনে কথা বলাই না ভাই। আপনারা ফোনে কথা বলেন না? না, শুধু আমরা বাইরে তত্ত্বাবধানের জন্য, আমরা ভিতরে কেউ না। এটা ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা এটার ঠিক। এখন টেলিভিশনের গোপন ক্যামেরায় ধরা পড়ে আইনের তোয়াক্কা না করেই আসামির হাতে মোবাইল তুলে দিয়েছে 3 পুলিশ সদস্য। আর সেখানেই শেষ নয়, ফোনালাপের পুরোটা সময় তাকে পাহারা দেন এই আইনের রক্ষকরা। পরিচয় গোপন করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ কেউ নিয়মিতভাবে আসামিদের এই সুযোগ করে দেন। জানা যায় প্রতিটি ফোনালাপের পেছনে থাকে নির্দিষ্ট আর্থিক লেনদেন, যার পরিমাণ নির্ভর করে অপরাধীর পরিচিতি ও মামলার গুরুত্বের ওপর। আদালতে হাজিরার সময় বা গারদে আসামির মোবাইল ফোনে কথা বলা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিএমএম আদালতের প্রশাসনিক প্রধান উপপুলিশ কমিশনার তারেক জুবায়ের। একজন আসামিকে কথা বলে দিয়েছে, তো এটি একটি অপেশাদার আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ। আমরা বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব এবং এই 3 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব। আমাদের পুলিশ সদস্যদেরকে যে সচেতন করার ক্ষেত্রে ট্রেনিংয়ের তো 3টা বিষয় থাকে। একটা হচ্ছে যে নলেজ, KSA বলে, নলেজ, অ্যাটিটিউড এবং স্কিল, এই 3টাই হয়। তো আমি আশা করছি যে এই ট্রেনিং যেহেতু আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি এবং আমি নিজেও এটা করাচ্ছি, শুরু করেছি এই সপ্তাহ থেকে, তো আমাদের পুলিশ সদস্যদের এই ধরনের অপেশাদার আচরণের পরিবর্তন হবে। আদালতে আসামি আনা নেয়ার কাজ করেন মূলত গারদের পুলিশ সদস্যরা। এছাড়াও প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে কেউ ফোনে কথা বলানোর সঙ্গে জড়িত হলে ছাড় না দেওয়ার তাগিদ দিলেন পাবলিক প্রসিকিউটর। ধরনের কোনো মোবাইলকে যদি ব্যবহার করে আদালতের ভিতরে এজলাসে বিচার চলাকালীন সময় অথবা বিচারের পূর্বে যখন আসামিদের নিয়ে আসা হয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের মোবাইলগুলো সিজ করা হবে। প্রসিকিউশনে যারা আছে তারা যদি কেউ ধরনের পুলিশ বা অন্য কেউ যদি এটা সহায়তা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং আমাদের এখানে যে ডিসি প্রসিকিউশন আছেন এবং যারা এডিসি আছেন, দায়িত্বে আছেন, তারা এই ব্যাপারে খুবই তৎপর। তবে এমন ঘটনা আদালতে খুব হরহামেশাই ঘটে বলে দাবি করেন অনেক আইনজীবী। আদালত চলাকালীন সময় কিংবা আদালতে হাজিরার সময় মোবাইল ফোন ব্যবহার করা আইনত নিষিদ্ধ, কিন্তু দুঃখজনকভাবে পুলিশের সহায়তায় অনেক সময় ঘটনাটি ঘটে থাকে। আমরা এই ঘটনাকে বেআইনিই বলবো না, এটা রীতিমতো আদালতকে অপমান করার শামিল। বিভিন্ন থানা কিংবা হাজতখানা থেকে আসামিদের বা অভিযুক্তদেরকে নিয়ে আসার জন্য এই সমস্ত প্রিজন ভ্যানগুলো ব্যবহার করা হয়। এরপরে সেখান থেকে নামিয়ে তাদেরকে রাখা হয় গারদে এবং ঠিক এই রাস্তা ধরে তাদেরকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় এজলাসে। কিন্তু এই রাস্তার মাঝখানের সময়টাতে একটা পক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সুযোগ করে দেন বেশ কিছু অনৈতিক সুযোগ সুবিধা নেয়ার জন্য। প্রশ্ন হলো 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পরে আদালত প্রাঙ্গণের প্রেক্ষাপট পরিবর্তন করতে ঠিক আর কত সময় লাগবে? মশিউর অনিক, এখন, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি জানায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলাও হয়েছে। এছাড়া 4 নভেম্বর মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আলোচিত 4 হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। দেশের জনপ্রিয় এই শিল্পী একাধিকবারের সংসদ সদস্য ছিলেন, তবে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। কার্যক্রম নিষিদ্ধের পর নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতাও হারালো আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর স্থগিত করা হলো দলটির নিবন্ধন। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর অনেকেরই চোখ ছিল নির্বাচন কমিশনের দিকে। কারণ ইসি আগে জানিয়েছিল দলটির নিবন্ধন নিয়ে প্রজ্ঞাপনের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বিষয়টি সুরাহা করতে সোমবার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা বেশ কয়েকবার বৈঠকে বসেন। সবশেষ সন্ধ্যা ৬টার পর থেকে প্রায় ৩.৫ ঘণ্টার বৈঠকের পর সিদ্ধান্ত হয় স্থগিত হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না ৫ আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। এর আগে ৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পর এখন ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। প্রায় ১.৫ মাস ধরে নিখোঁজ সাভারের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী। তার চিন্তায় নির্ঘুম রাত কাটছে বাবা মায়ের। সন্তানকে খুঁজে পেতে প্রশাসনের প্রতি আকুতি পরিবারের। তবে পুলিশ বলছে উদ্ধারের চেষ্টা চলছে। আর জানাচ্ছেন হুমায়ুন কবির। মেয়েকে ফেরত চাই, আমি আর কিছু চাই না, আমার মেয়েকে আমার ফেরত চাই। আপনারা আমার মেয়েকে ফেরত দিয়েছেন, আমার মেয়েকে ফেরত দেন। সন্তানের খোঁজে এমন আকুতি ধামরাইয়ের কাউলিপাড়ার ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা রাজবংশীর মায়ের। গেল ১৯ মার্চ নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় প্রিয়াঙ্কা রাজবংশী। দীর্ঘদিনেও মেয়ের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছে পরিবার। সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। পরিবারের অভিযোগ, অনেক দিন ধরেই একই এলাকার আশরাফুল হোসেন নামের এক যুবক প্রিয়াঙ্কাকে উত্ত্যক্ত করছিল। মাস ধরে আমার মেয়ের মুখ আমি দেখি নাই। আমার মেয়ে কি বেঁচে আছে না মরে গেছে না মেরেই ফেললো, আমি আজও জানতে পারলাম না। দিনে দুপুরে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশীরা। অবিলম্বে কিশোরীর খোঁজ চান তারা। মেয়েটা খুব ভালো ছিল, কিন্তু আজ মানে কতদিন যাবত নাই, পরীক্ষা দিতে পারলো না। এখন চাই মেয়েটারে বাসায় ফিরে আনো। গেল ২৬ এপ্রিল ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেছে পরিবার। এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে কাজ চলছে বলে জানান ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। অত্র থানায় ইতিমধ্যে একটা মামলা নেওয়া হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আমাদের ধামরা থানা পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চলমান আছে। স্কুল পড়ুয়া কিশোরীর পরিণতি নিয়ে শঙ্কায় দিন কাটছে পরিবারের। দ্রুত এই শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানায় পরিবার। হুমায়ুন কবির, এখন, ধামরাই। দায়িত্ব নেওয়ার ৯ মাস পর প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর ঘিরে নতুন করে আলোচনায় চট্টগ্রাম বন্দর। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহু প্রতীক্ষার কালুরঘাট সড়ক এবং রেল সেতুর। চট্টগ্রামের সন্তান হিসেবে প্রধান উপদেষ্টার কাছে এই অঞ্চলের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। আর জানাচ্ছেন হাজরা শিউলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথমবারের মতো চট্টগ্রাম সফর, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের সন্তান হওয়ায় এই সফর ঘিরে চট্টগ্রামবাসীর প্রত্যাশাও অনেক। চট্টগ্রাম সমুদ্র বন্দরের যথাযথ ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেবে এই সরকার, এমন চাওয়া ব্যবসায়ীদের। গুরুত্ব পাচ্ছে কক্সবাজার পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণের বিষয়টিও। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার যেই প্রকল্পটি, বিশাল একটা প্রকল্প চলমান রয়েছে, সেটাকেও কিন্তু একটা স্পেশাল নজর দেওয়া উচিত। এটা দীর্ঘদিন হয়ে গেল, আমরা কিন্তু ওটার সুফল এখনো পাচ্ছি না। পুরনো কক্সবাজার সড়কটাকেও ৪ লেন উন্নতকরণের কথা বলছিলাম আমরা। এই চট্টগ্রামের এই একটা অমূল্য সম্পদ কক্সবাজার, সেটাকে প্রকৃত কাজে লাগাতে পারছি না। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, প্রতিনিয়ত মানুষের প্রাণ হারাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিরাও ঘুরে গেছেন চট্টগ্রাম বন্দর। তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার পরিদর্শনকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
এরই মধ্যে এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বেশ সরব নানা পক্ষ। ব্যবসায়ীরা বলছেন আগামী দিনের বাণিজ্যিক চাহিদা পূরণে বে টার্মিনালের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি অতীতের মতো কারো স্বার্থে যেন চট্টগ্রাম বন্দর ব্যবহার না হয় সেটি নিশ্চিত করবে এই সরকার। বিদেশি অপারেটররা আসবে সেটা বিরোধিতা আমি করব না, তবে বিদেশি আনার প্রয়োজন আছে কিনা সেটার একটা মূল্যায়ন হওয়া দরকার। এই সরকারের আমলে আমরা চাইব যে একটা প্রকৃত একটা হোক, মানে একটা মূল্যায়ন হোক যে আসলে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর প্রয়োজন আছে কিনা। বে টার্মিনালকে ঘিরে অনেক বড় বড় বিদেশি যে সকল আপনার বিনিয়োগকারী আছেন তারা কিন্তু মুখিয়ে আছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। বিনিয়োগ হলে আমাদের যে অর্থনীতিতে আমাদের একটা সঞ্চালন তৈরি হবে। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিস চালু হলেও প্রায় শতবর্ষী কালুরঘাট রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এক্ষেত্রে দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আশা কর্ণফুলী নদীর উপরে কালুরঘাট সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা, যেটি নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামবাসীর যোগাযোগের দুর্ভোগই শুধু লাঘব হবে না, বিস্তৃত হবে শিল্পায়নও। আমি আশা করি উনি যেহেতু প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, চট্টগ্রামে যেগুলি বার্নিং ইস্যু আছে, যেসব কর্মকাণ্ডগুলি করা উচিত সরকারের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে, সেগুলি যেন এগুলি অতি সত্বর উনি করেন। সফরসূচি অনুযায়ী বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে উপদেষ্টাকে বরণ করে নিতে ও সমাবর্তনের বর্ণিল আয়োজনে প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া হাটহাজারীতে নিজ জন্মস্থান বাথুয়া গ্রামেও যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে হলো 2 বিভাগ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি হয়েছে। গেল 17 এপ্রিল এনবিআরকে 2 ভাগে ভাগ করার খসড়া অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অনুমোদনের 25 দিন পর মঙ্গলবার এই অধ্যাদেশ জারি হয়। পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে এটি কার্যকরের তারিখ ঘোষণা করা হবে। আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও বাতিলের দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রাজস্ব আহরণে অভিজ্ঞ কোনো সরকারি কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদসমূহে আয়কর ও শুল্ক ক্যাডারের সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদায়নের সুযোগ রাখা হয়েছে অধ্যাদেশে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, অনশন কর্মসূচির কত ঘন্টা পার হয়েছে এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য কি বলছেন? সম্পর্কে জানিয়ে রাখি, আজ 10ম দিনের মতো এই 1 দফা কর্মসূচি চলছে এবং শিক্ষার্থীরা বলছেন এই যে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি, সেই কর্মসূচির বিষয়ে এখন পর্যন্ত সরকার কিংবা প্রশাসনিক কোনো কর্মকর্তার কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তারা এই মুহূর্তে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে এবং তারা গতকালকে রাত 9টার সময় একটি সংবাদ সম্মেলন করে। তার পরপরই কিন্তু তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি বাদ দিয়ে তারা কিন্তু আমরণ অনশনে বসবে এবং তারপর প্রেক্ষিতেই রাত 11টা থেকেই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা কিন্তু আমরণ অনশনে যোগদান করেছেন এবং এখানে এক অংশ শিক্ষার্থী রয়েছে। তার সাথে কিন্তু আজকে সকালে আমরা দেখেছি যে শিক্ষকদের এক অংশ তাদের এখানে একাত্মতা প্রকাশ করে তাদের সাথেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের যে দাবি রয়েছে 1 দফা দাবি, সেই দাবি পূরণ করতে হবে, না হয় তারা কিন্তু আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। এবং এ সময় সকল ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে, তবে পরীক্ষা চলমান রয়েছে এবং প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেটি পুরোপুরি কিন্তু বন্ধ রয়েছে, কেননা শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে দিয়েছে এবং এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছে তার বাসভবনেও কিন্তু তারা তালাবদ্ধ করে রেখেছে এবং তারা এই অনশন কর্মসূচিতে গতকাল রাত থেকেই কিন্তু বসেছে। প্রায় 11 ঘন্টার মতো হয়ে গেছে তারা এই কর্মসূচি পালন করছে এবং
তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবে এবং তারা আসলে কোনোভাবেই কোনো ধরনের সমঝোতায় যেতে চাচ্ছে না। কেননা এই যে প্রায় 1 মাস ধরে বিভিন্ন দাবিতে তারা যে আন্দোলন করে আসছে সেই আন্দোলনের কোনো সুরাহা হয়নি। ভিসি তাদের সাথে কোনো প্রকার বসার প্রয়োজন মনে করেনি। সুতরাং তারা মনে করছে যে আর কোনো ধরনের সমঝোতা নয়, এখন তাদের একটাই দাবি যে ভিসির অপসারণ, সেই দাবি তাদের মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি রয়েছে সেগুলো তারা চালিয়ে যাবে এবং এর থেকেও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং তারা মোটামুটি যে দাবিগুলো করছে তার মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, এছাড়াও বিভিন্ন দপ্তরের বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যার কোনো দৃশ্যমান সমাধান তারা পায়নি। এছাড়াও বাজেট হয়েছে বিভিন্ন সময়, সেই বাজেটের যে বাস্তবায়ন সেটিও কিন্তু তারা দেখতে পায়নি, এমনটি অভিযোগ করেছেন যারা শিক্ষার্থী রয়েছে, শিক্ষক রয়েছেন সবাই। সুতরাং তারা বলছেন যে এই যে বর্তমান ভিসি রয়েছে তিনি থাকলে আসলে এখানের যে শিক্ষা পরিবেশ সেটি ব্যাহত হবে। সুতরাং খুব দ্রুত সময়ের মধ্যে এই ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এবং সে কারণেই কিন্তু তারা সর্বশেষ এই আমরণ অনশনে বসেছে এবং তারা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে তারা ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাম্মী। যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর আজ থেকে নতুন রূপে চালু হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগের সেবা। এর মধ্যে সর্বসাধারণের জন্য সেবা উন্মুক্ত করা হয়েছে। এ নিয়ে জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, নতুন করে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স পদায়ন করা হয়েছে কিনা সেই সঙ্গে জানাবেন সেবা নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া কি? শম্পা, বছরের পর বছর কার্যত অচল থাকা একটি হাসপাতাল, অনেকটা ভুতুড়েও বলা চলে, এবং এটি কিন্তু দীর্ঘদিন অবহেলার শিকার হয়ে এক ধরনের সীমিত আকারে কার্যক্রম চলছিল বলা চলে, এবং এখানে আসলে রোগী সাধারণের প্রবেশ খুব একটা ছিল না। তবে আমরা যেটি দেখেছি যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে রেলের যে চুক্তি হয়েছে সেই রেলের চুক্তির আওতায় নতুন করে এই হাসপাতালটিকে আসলে এখন নতুন নামকরণ করা হয়েছে। রেলওয়ে জেনারেল হাসপাতাল নামকরণ করে এটির কার্যক্রমকে আবারও নতুন করে সাজানো হয়েছে। বিশেষ করে গতকাল থেকে এটির আউটডোর সেবা চালু করা হয়েছে। এতদিন শুধুমাত্র রেলের যারা কর্মকর্তা ছিলেন তারাই এটিতে এসে চিকিৎসা নিতে পারতেন, তবে গতকাল থেকে এটিতে সর্বসাধারণ যারা আছেন চট্টগ্রামের যে কোনো মানুষ এসে এখানে চিকিৎসা নিতে পারবেন, এবং এর জন্য কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে। বিশেষ করে আউটডোরের যে সেবা সেই সেবাগুলো এখন দেয়া হচ্ছে। হৃদরোগের সেবা এখানে দেয়া হবে, অর্থোপেডিকের সেবা দেয়া হবে, চর্মরোগের সেবা কিন্তু এখানে দেয়া হবে, এবং এরকম অনেক গুরুত্বপূর্ণ আউটডোর সেবা কিন্তু এখানে আপাতত চালু করা হচ্ছে, এবং তার জন্য নতুন করে 25 জন চিকিৎসক এবং নার্স পদায়ন করা হয়েছে। আমরা দেখছি যে ধীরে ধীরে প্রাণ সঞ্চারিত হচ্ছে, হাসপাতালে লোকজনের আনাগোনা বেড়েছে, এবং অনেকেই কিন্তু এই খবরটি জেনে আসছেন। বিশেষ করে যারা রেলের কর্মচারী আছেন তাদের অনেকেই আমরা সকাল থেকে আসতে দেখেছি। তবে চিকিৎসক যেহেতু এখনও পুরোদমে পদায়ন হয়নি, সবাই এখানে এসে পৌঁছননি, এবং আগামীকাল এটির আনুষ্ঠানিক উদ্বোধন যেহেতু আছে সেই জন্য আগামীকালের পর থেকে হয়তো এটিতে রোগীর আনাগোনা আরও বাড়বে। এখন এখানে প্রস্তুতি পর্ব চলছে। আমরা দেখছি যে যারা কর্মকর্তা আছেন, চিকিৎসক আছেন, তারা এখনও বিষয়টি বা এই হাসপাতালের যে নতুন উদ্যমে কাজ শুরুর বা চালুর যে বিষয়টি সেটির জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন, বিভিন্ন ধরনের মিটিং করছেন, এবং আমরা দেখছি যে আসলে এখানে মূলত এখন যারা রেলের কর্মচারী তারাই এই বিষয়টি নিয়ে অবগত আছেন। এখনও সেভাবে এটির প্রচার হয়নি যে সাধারণ মানুষ চট্টগ্রামের বিশেষ করে প্রায় 60 বছরেও কিন্তু চট্টগ্রামে নতুন করে কোনো হাসপাতাল হয়নি, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর যে চাপ সেই চাপ কমানোর জন্য আশপাশের যেই এই ধরনের সরকারি হাসপাতালগুলো আছে সেগুলোকে চালু করার জন্য দীর্ঘদিনের একটি দাবি ছিল। তো সেই দাবির প্রেক্ষিতে এই হাসপাতালের আউটডোর সেবা চালু হওয়া একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন নগরবাসী। তবে এটিতে পর্যায়ক্রমে ইনডোর সেবা চালু হবে, এবং 92 শয্যার একটি হাসপাতাল। চট্টগ্রামবাসীর দাবি যে এখানে আউটডোর সেবা চালুর পাশাপাশি আধুনিক সরঞ্জাম এবং চিকিৎসা সেবার মাধ্যমে এটিকে আবারও চালু করা হোক। যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। কুমিল্লায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি স্ক্যাবিস। চিকিৎসকরা জানান জেলার হাসপাতালগুলোতে চর্মরোগের চিকিৎসা নিতে আসা 70% স্ক্যাবিসে আক্রান্ত। শুরুতে শিশুদের মধ্যে থাকলেও এখন সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন এই রোগে।
সঠিক চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তির কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আর জানাচ্ছেন মাসুদ আলম। স্ক্যাবিস এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ। খোস পাঁচড়া জাতীয় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে কুমিল্লার গ্রাম থেকে শহর সবখানে। জেলার সরকারি বেসরকারি হাসপাতালে চর্মরোগের চিকিৎসা নিতে যাওয়া 70 ভাগই স্ক্যাবিস আক্রান্ত। শিশুরা বেশি সংক্রামিত হলেও আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। চুলকাতে চামড়া উঠে যায়, এরপরে এই গোসল করার সময় পানি লাগলে অনেক চিৎকার করে, ব্যথা করে, চুলকানিটা কখনো গোটার মতো হয়, কখনো আবার দাঁতের মতো হয়। তো পরে আমার শুরু হওয়ার পর আমার বাচ্চাদের এবং আমার হাজবেন্ডের সবারই হয়েছে। চতুর্দিক দিয়ে এটা লাল হয়ে যায়, চুলকাতে এটা পুরোটা বাইরে যায় গিয়া, তখন আর ওষুধ বড়ি ওটা কাজ করতেছে না। সবারই বাচ্চার হাতে আছে, পায়ে আছে, হাতে ঘুমাইতে পারে না। এখন তো এই সমস্যা থেকে কিভাবে আমরা মানে উত্তমভাবে বুঝতেছি না। শুরুতে ঘামাচির দানা থেকে তীব্র চুলকানি, হাতের তালু, আঙ্গুলের ফাঁক, ঘাড়, কোমর সহ দেহের বিভিন্ন ভাঁজে জন্ম নেয়া খোস পাঁচড়াই স্ক্যাবিসের উপসর্গ। থাকতে পারে ঘা, জ্বর ও ব্যথাও। আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসা না নিলে নানা জটিল রোগ সহ কিডনির ক্ষতি করে দিতে পারে স্ক্যাবিস। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পাশাপাশি তার ব্যবহৃত যে কোনো কিছু থেকে সংক্রামিত হতে পারে অন্যরা। কয়েকটা রুমে স্কিনের রোগী দেখা হয়, আমাদের রুমে অ্যাভারেজলি 200-র মতো রোগী দেখা হয়। এর মধ্যে দেখা যায় যে 70% রোগী হচ্ছে স্ক্যাবিসের রোগী। তবে স্ক্যাবিস চিকিৎসা নিরাময়যোগ্য। সংক্রমণ ঠেকাতে এক ঘরে অবস্থানকারী সব সদস্যদের একসাথে চিকিৎসা নেয়ার পরামর্শ সিভিল সার্জনের। ওষুধগুলো দিলে ভালো হয়ে যায়, কিন্তু ভালো হইলেও যদি পরিবারের সবাই একসাথে না দেয়, অথবা ভালো হওয়ার পরে আরেক পরিবারের আরেকজন এমন কেউ আছে যার সাথে যেটা বললাম সেভাবে সংস্পর্শে আসে, এটা আবারও হতে পারে। এ ছোঁয়াচে রোগ জেলা জুড়ে ছড়িয়ে পড়লেও আক্রান্তের হার সবচেয়ে বেশি মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়। মাসুদ আলম, এখন কুমিল্লা। বড় মৌসুমের চাল বাজারে আসতে শুরু করলেও স্বস্তি ফেরেনি বাজারে। নতুন চাল কিছুটা কম হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে পুরান চাল। বগুড়ার গোদারপাড়া বাজার থেকে এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। চালের দাম না কমার কারণ কি, সেই সঙ্গে ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ শম্পা, বৈশাখের শুরু থেকেই বড় মৌসুমের ধান কাটামারাই শুরু হয়েছে। আজকে বৈশাখের শেষ দিন, অর্থাৎ এই সারা মাস জুড়েই কিন্তু কৃষকের যে ব্যস্ততা, এই বড় মৌসুমের ধান কাটামারাইয়ের সেই ব্যস্ততা চলছে। আর এরই মধ্যে বাজারে নতুন ধান এবং চাল আসতে শুরু করেছে। আর বাজারে দুই ধরনের চালই রয়েছে এখন, পুরাতন এবং নতুন চাল দুই ধরনের চালই রয়েছে। তবে পুরাতন চালের কিছুটা চাহিদা বেশি রয়েছে। খুব স্বাভাবিকভাবেই পুরাতন চালের ভাতের স্বাদের কারণে কিছুটা চাহিদা বেশি থাকে। এখন যে নতুন এবং পুরাতন চালের দামে কিছুটা কম বাড়া রয়েছে। নতুন চালের চেয়ে কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে পুরাতন চাল। কেজি প্রতি প্রায় 5 থেকে 6 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। নতুন 28 যেটি সেটি বিক্রি হচ্ছে 58 টাকা প্রতি কেজি এবং পুরাতনটি 64 টাকা বিক্রি হচ্ছে। কেজি প্রতি 6 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পুরাতন চাল। কাটারি চাল যেটি সেটি নতুন কাটারি 66 টাকা বিক্রি হচ্ছে, পুরাতন কাটারি 72 টাকা বিক্রি হচ্ছে এবং 49 এবং মিনিকেট যে নতুন চাল সেটি এখনও বাজারে আসেনি। আর পুরাতন যে চাল রয়েছে 49 সেটি 60 টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট বাজারে পুরাতন যে মিনিকেট ছিল সেগুলো একেবারে শেষ হয়ে গেছে, মিনিকেটের মজুদ নেই। তবে ইন্ডিয়ান যে কাটারি রয়েছে 26 কেজির যে বস্তা পাওয়া যায় ইন্ডিয়ান কাটারি, সেটি 3 দিনের ব্যবধানে 100 টাকা বেড়েছে বস্তা প্রতি, অর্থাৎ প্রতি কেজিতে প্রায় 4 টাকা বেড়েছে। 3 দিন আগে ব্যবসায়ীরা ইন্ডিয়ান যে কাটারি রয়েছে সেটি 1720 টাকায় কিনেছেন এবং আজকের বাজারে সেটি 1820 টাকায় কিনেছেন। আর এর মধ্যে সরকারও ধান চাল সংগ্রহ শুরু করেছে। ধান কিনছেন সরকার, কিনছেন 36 টাকা এবং চাল কিনছেন 49 টাকায়। গেল 24 এপ্রিল এই উদ্বোধন হয়েছে এই কার্যক্রমের। আর এতে আসলে সরকার যে ধান চাল কিনছে সেখানে চালের দাম দেওয়া হয়েছে 49 টাকা। আর এখন বাজারে যেটি সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে সেই চালের দাম 60 টাকা, অর্থাৎ বাজারের চেয়ে 10 টাকা কম দাম নির্ধারণ করেছে সরকারিভাবে যে ধান চাল সংগ্রহ করা হচ্ছে সেই কার্যক্রমে। এতে করে আসলে
যে লাভের যে হার কৃষকের সেটি আসলে সেভাবে তারা পাচ্ছেন না। উৎপাদন খরচের সাথে তুলনা করে আসলে ন্যায্য দাম, কৃষকের ন্যায্য দাম নির্ধারণের দাবি কৃষকের। আর সেই সাথে অবৈধ যারা মজুতদার রয়েছেন তাদেরকে শুরু থেকেই নিয়ন্ত্রণ করতে হবে, তারা যেন মিলাররা যেন মজুত করতে না পারে সেই বিষয়ে বলছেন ক্রেতারা, এবং তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে না এবং চালের দাম স্থির থাকবে। এই ছিল আমার কাছে বগুড়ার গোদারপাড়া থেকে সব শেষ। চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম। অন্য ফসলের তুলনায় খরচ কম ও বেশি লাভ হওয়ায় শেরপুরের কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছে। ঝুঁকিহীন, কম পরিশ্রম, বেশি ফলন, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় গত বছরের তুলনায় এবছর 100 হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হচ্ছে। এবার 542 কোটি টাকার ভুট্টা বেচাকেনার আশা কৃষকদের। আরও জানাচ্ছেন জাহিদুল খান সৌরভ। শেরপুরের চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন হলুদের সমারোহ, ভুট্টার সোনালী রঙে রাঙা চারপাশ। জমি থেকে ভুট্টা সংগ্রহের পর কৃষকের উঠানে ছড়িয়ে পড়ছে সেই আভা। কেউ করছেন মারাই, কেউ শুকাচ্ছেন ভুট্টা, আবার কেউ ব্যস্ত সঞ্চয়ের প্রস্তুতিতে। কয়েক বছর ধরে ধান চাষের পাশাপাশি শেরপুরের কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে ভুট্টা চাষের। চাষিরা বলছেন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও খরচ তুলনামূলক কম হয় বেড়েছে চাষের পরিধি। একই সঙ্গে দামও ভালো পাচ্ছেন চাষিরা। চলতি বছর প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 12 থেকে 15,000 টাকা, প্রতি বিঘায় ফলন হয়েছে 40 মন। প্রতি মন শুকনো ভুট্টার বর্তমান বাজার মূল্য 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। এছাড়া আমন ধান কাটার পর একই জমিতে ভুট্টা এবং পরে পাট চাষ করায় বাড়ছে আয়ের পরিমাণ। আমন ধান নাগানি পরে ক্ষেত্রে পতিত থাকে, পতিত থাকার পরে এরপরে আমরা ভুট্টা নাগাই, ভুট্টা তুইলা হাইরে এরপরে আবার আমরা পাট ফসল করি। ভুট্টা করাতে আমরা অনেক উন্নত। ভুট্টার পাতা গরু সার গরুরে খাওয়াই এবং ভুট্টা পাতা বিক্রি করি। ভুট্টার ফসলটা বিরাট উন্নত। আমন ধান কইরা হাইরে আমরা যে ভুট্টা লাগাই 3 মাসের মধ্যে ভুট্টা আসে 30-40 মন ভুট্টা হয়। দামে বালা, কামলা নাই, পানি দেওয়ার নাগে না, সার দেওয়ার নাগে না, দামেও বালা, এই দিক দিয়ে আমরা লাভবান হয়ে ভুট্টা করি। কৃষি বিভাগ বলছে এই জেলায় ভুট্টা চাষের পরিধি বাড়াতে চলতি বছর 1000 কৃষকের মাঝে বিনামূল্যে সরকারিভাবে সার ও ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে। শেরপুর সদর উপজেলায় সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয়ে থাকে এবং বিঘা প্রতি এটা 15 থেকে 20,000 টাকা খরচ হয় এবং খরচ বাদে প্রায় 20,000 টাকা গড়ে তাদের লাভ থাকে। চলতি বছর 5350 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জেলা কৃষি বিভাগ, যেখানে বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5450 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল। এসব স্থান থেকে 54,250 মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে, যার বাজার মূল্য আনুমানিক 542 কোটি টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। গাজায় যুদ্ধবিরতির উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার 3 দিনের ঐতিহাসিক সফরে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে একাধিক বৈঠকের কথা রয়েছে। তার এই সফরের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের 3 ধনী দেশ থেকে $2 ট্রিলিয়ন অধিক বিনিয়োগ টানবেন বলে জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া যুক্তরাষ্ট্রের কথা মতো গাজায় আগ্রাসন বন্ধ না করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি বেশ নাখোশ দেখা গেছে ট্রাম্পকে। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের বিরতিহীন চেষ্টা করে যাচ্ছেন ট্রাম্প। বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় তার চেষ্টা নজর কেড়েছে সবার। পাক ভারত যুদ্ধবিরতিতে মধ্যস্থতার পর এবার হামাস, ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপর দেখা যাচ্ছে তাকে। গাজায় যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর। আর ট্রাম্পের এই সফরকে নিঃসন্দেহে ঐতিহাসিক সফর বলছেন অনেকে। 3 দিনের এ সফরের শুরুতে সৌদি আরবে যাবেন ট্রাম্প। সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে গাজা যুদ্ধবিরতি সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে বলে প্রত্যাশা ট্রাম্পের। এর আগেও যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করেছিল সৌদি আরব। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করতেও আলোচনা করবেন তারা। সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আমিরের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো করতে চান ট্রাম্প ও তার পরিবার। যুক্তরাষ্ট্রের সংযুক্ত আরব আমিরাত $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করবে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া কাতারও বিপুল অঙ্ক বিনিয়োগ করার কথা রয়েছে। তবে ট্রাম্পের এবারের মধ্যপ্রাচ্য সফরের তালিকায় নেই ইসরায়েলের নাম। গাজায় যুদ্ধ বন্ধ করতে গত কয়েকদিন ধরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। তার কথা না শোনায় তিনি নেতানিয়াহুর উপর কিছুটা নাখোশ। মূলত এই কারণেই তার সফরে জায়গা পায়নি ইসরায়েল। এছাড়াও ইয়েমেনে মার্কিন বিমান হামলার বিষয়টিও ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ওয়াশিংটন। ইসরায়েলের প্রতি ট্রাম্পের এমন আচরণকে বেশ উদ্বেগজনক মনে করছেন ইসরায়েলি কূটনীতিকরা। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ঘিরে যুদ্ধবিরতি কার্যকরের আশার আলো দেখছেন গাজার লাখ লাখ ফিলিস্তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশ যাত্রায় এয়ারফোর্স ওয়ান হিসেবে এবার উঠবে $40 কোটি বোয়িং। ব্যক্তিগত বিমানের তালিকায় সবচেয়ে বিলাসবহুল এই জেটের মালিক কাতারের রাজপরিবার। চোখ ধাঁধানো ইন্টেরিয়রের জন্য বিমানটিকে উড়ন্ত প্রাসাদ বললেও ভুল হবে না। আরও জানাচ্ছেন নুসহাত কামাল। ভিনদেশি কোনো সরকারের যুক্তরাষ্ট্রকে দেয়া এ যাবৎকালের সবচেয়ে দামি উপহার, সম্ভবত উপহার হিসেবে সুপার লাক্সারি বোয়িং 747-8 জাম্বো জেট গ্রহণের প্রস্তুতিও নিতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। $40 কোটি বোয়িং জাম্বো জেটটি উপহার হিসেবে গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বিলাসবহুল এই ব্যক্তিগত বিমানের মালিক কাতারের রাজপরিবার। বলা হচ্ছে মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশ যাত্রায় ব্যবহৃত এয়ারফোর্স ওয়ানের সাময়িক বিকল্প হতে পারে বিলাসবহুল বিমানটি। অভিজাত ইন্টেরিয়রের কারণে বিমানটি সুপরিচিত উড়ন্ত প্রাসাদ হিসেবে। শয়নকক্ষ, বসার ঘর, খাবার ঘর, বাথরুম থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত ব্যয়বহুল আর দুর্দান্ত নকশার পরতে পরতে ছাপ রাজকীয়তার। শুরুতে কাতারের রাজপরিবারের সদস্যদের জন্য থাকলেও যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়ার আগে বিমানটি ব্যবহার করেছে তুরস্ক সরকারও। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে গেল ফেব্রুয়ারিতে প্রথম বিলাসবহুল এই বিমানের ভেতরে ঘুরে দেখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য বোয়িংয়ের নতুন দুটি বিমানের নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় প্রাসাদসম এই জাম্বো জেটটি যুক্ত হচ্ছে ট্রাম্পের বহরে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় 2018 সালে বিমান দুটি কেনার প্রক্রিয়া শুরু করে তৎকালীন ট্রাম্প প্রশাসন, যেগুলোর নির্মাণ কাজ শেষ হবে 2029 সালে, আরও প্রায় 4 বছর পর। এবিসি নিউজ বলছে রাজকীয় এই বিমান 47তম মার্কিন রাষ্ট্রপ্রধানের কাছে থাকবে তিনি ক্ষমতা থেকে বিদায় নেয়ার কিছুদিন আগ পর্যন্ত। এরপরে বিমানটি দিয়ে দেয়া হতে পারে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি পরিচালনাকারী সংস্থাকে। মধ্যপ্রাচ্যের ধনীতম 3 দেশে সফরের সময় এই মেগা জেট কাতার উপহার হিসেবে ট্রাম্পকে হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। তবে 78 বছর বয়সী প্রেসিডেন্টের দাবি এটি কোনো উপহার নয়, বরং বিমানটি ব্যবহারের জন্য অর্থ পরিশোধ করেছে মার্কিন সরকার। উপহারের বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে কাতার সরকারও। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান হিসেবে বিলাসবহুল বোয়িং বিমানটি স্থলাভিষিক্ত হবে কি না তা নিয়ে এখন আলোচনা চলছে কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে। দুই দেশের আইনে এ বিষয়ে বিধিনিষেধও খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন সংবিধানের ভাতা বিষয়ক ধারায় কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্র বা নেতার কাছ থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উপহার, পদমর্যাদা ও পদবি গ্রহণ নিষিদ্ধ। এয়ারফোর্স ওয়ানের বিকল্প হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্টের বিলাসবহুল বোয়িং জাম্বো জেট ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করছেন বিরোধীরা। বলছেন এটা শুধু ঘুষি নয়, বৈদেশিক আধিপত্য বিস্তারেরও সুযোগ করে দেয়া হচ্ছে এর মাধ্যমে। নুসহাত কামাল, এখন বিশ্ব। এসএ গেমসের স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন অ্যাথলেট ইমরানুর রহমান। তবে ফেডারেশন থেকে অনুশীলনের জন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না তিনি। সাধারণ সম্পাদক বলছেন ইমরান এখন জাতীয় দলের অংশ নন। ট্রায়ালের মাধ্যমে দলে আসার পর অনুশীলনের সুযোগ পাবেন তিনি। আরও জানাচ্ছেন তাসওয়ান নাফি। বছর কয়েক আগেও আন্তর্জাতিক কোনো অ্যাথলেটিক্স আসরে বাংলাদেশ স্বর্ণ জিতবে সে আশা করাই ছিল স্বপ্ন। তবে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি ইমরানুর রহমান।
2023-এর কাজাখস্তান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ঝড় তুলে সোনা জিতেছিলেন ইমরান। 60 মিটার স্প্রিন্টে মাত্র 6.59 সেকেন্ড সময় নিয়ে পদক জেতায় অ্যাথলেট অনেক দিন নেই খবরের শিরোনামে, বাড়ছে না পদকের সংখ্যাও। এবার ইমরানের মিশন আসন্ন এসএ গেমস প্রতিযোগিতা, সেজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তবে পাচ্ছেন না ফেডারেশনের কোনো সহযোগিতা, ব্যক্তিগতভাবেই করছেন অনুশীলন। Alhamdulillah, practice balazar, and right now I'm in conditioning period. Of course, the goal is to do well in the SA Games in January. Actually, at the moment, I'm waiting for the support from the federation. Till now, we haven't received anything or I haven't received any support. Well, let's see. I'm hopeful that they can do something to help me towards South Games. তবে ফেডারেশন বলছে ইমরানকে একটা নিয়মের মাধ্যমে আসতে হবে। ট্রায়াল দিয়ে জাতীয় দলের সদস্য হলেই পাবেন সুযোগ সুবিধা। ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপের যে সিলেকশন করেছিলাম, সে জানাইছে যে আমি পারবো না, আমার সে অসুস্থ আছে বা একটু ইনজুর্ড আছে আর কি। কাজে আমি সুস্থ হইলে আমি বলতে পারবো, আপাতত পারছি না। যে কোনো একটা ক্যাম্পে ঢুকাই কীভাবে, একটা ট্রায়ালের মাধ্যমে অথবা গেমের মাধ্যমে, যে সে যে ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা প্রমাণ করবো কীভাবে হয় তার পারফরমেন্সের উপর। আরেকটা প্রসেস আছে যে আমাদের ন্যাশনাল মিট অমুক তারিখে হবে, ন্যাশনাল মিটে যারা সিলেকশন হয় তারা ক্যাম্পেইন ইন হবে। এই দুইটা ওয়ে আছে, তাই দুইটা ওয়ের একটা ওয়ে তো সে অ্যাবল করে নাই। যে যেটাতেই আসুক, ন্যাশনাল টিমে আসতে হলে তার ট্রায়ালের মাধ্যমে তার পারফরমেন্স টেস্ট দিতে হবে। সাউথ এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দল যাবে কোরিয়ায় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে, কিন্তু প্রস্তুতি নিতে সময় লাগবে বিধায় ইমরান সেই সফরের ভাবনায় নেই ফেডারেশনের। আপাতত ইমরানুর রহমানকে নিয়ে তাদের পরিকল্পনা এসএ গেমসের পদক জয়। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। এর সাথে শেষ করব এখন বাণিজ্য, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের শুনানি চলছে। রমনার বটমূলে বোমা হামলা মামলার রায় আজ। আদালত চত্বরেই পুলিশের ফোনে কথা বলছেন আসামি। এজলাসে আনা নেয়ার পথে অবৈধ সুযোগ, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনের শিক্ষার্থীরা। বন্ধ ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কাজ। কাল নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর। বন্দরেও ব্যস্ততা। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।